এই কোটা তোলার এই প্রস্তাবটা এখনই আমাদের দরকার নেই। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোটা প্রথা নিঃসন্দেহে মানুষের বৈষম্যমূলক একটা আচরণ, এবং এই বৈষম্যমূলক ব্যবস্থা একটা স্বাধীন দেশে থাকলে সেখানে অনেক নাগরিকই ন্যায় বিচার থেকে বঞ্চিত হন। যে এই রক্তক্ষয়ী সংগ্রাম আমাদের কারো কাম্য নয়, কিন্তু যখন সুপ্রিম কোর্ট এই পরিপত্র বাতিল করে হাইকোর্টের যে আদেশ সেটাকে স্থগিত ঘোষণা করলো, তখন আমার মনে হয় যে আমাদের যারা এই কোটা বিরোধী আন্দোলন করেন তাদের ধৈর্য ধারণ করা উচিত ছিল যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের ডিসিশন না আসে। যারা আজকে আমাদের কাছে তারা 6 জন 7 জন একটা সংখ্যা, কিন্তু যে পরিবার থেকে তারা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন অসময়ে, আমরা সেই পরিবারের কথা যদি চিন্তা করি, আমরা দেখব যে এটা তাদের জন্য সারা বিশ্ব পৃথিবী, তাদের জন্য সারা জীবন এটা একটা গভীর ক্ষত হিসেবে থাকবে। আমি যারা ইন্তেকাল করেছেন, যারা এই সে মারা গেছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আমরা আশা করি যে আমাদের আন্দোলন সংগ্রাম যাই হোক সেগুলো শান্তিপূর্ণ হবে, সংঘাত আমরা এড়িয়ে চলব, যাতে আমাদের মধ্য থেকে কোনো ব্যক্তিকে আমাদের হারাতে না হয়। আমাদের মধ্য থেকে এমনকি কেবল ব্যক্তিকে হারানোর কথা নয়, কোনো রক্ত যেন আমাদের এই বাংলায় নতুন করে না ঝরে। আমি গভীর দুঃখ এবং বেদনার সঙ্গে লক্ষ্য করছি যে গত কয়েকদিনে এই আমাদের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহ আজকে একটা সংঘাতময় অবস্থার দিকে চলে গেছে। প্রথম দিকে এই ঘটনাগুলো খুব শান্তিপূর্ণ ছিল এবং কোটা যারা আন্দোলন করছেন, কোটার পক্ষে যারা আন্দোলন করছিলেন তারাও শান্তিপূর্ণ ছিলেন, সরকারও ধৈর্যের পরিচয় দিচ্ছেন, তারাও শান্তিপূর্ণ ছিলেন। কিন্তু এখানে আমি একটি কথা বলে রাখতে চাই যে আমরা কিন্তু এই যে কোটা, এই কোটাটার ব্যক্তিগতভাবে আমি সবসময় বিরোধী ছিলাম। আমি যখন শিক্ষামন্ত্রী ছিলাম তখন এই কোটা তুলে দেওয়ার জন্য একটি প্রস্তাবও আমাদের তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের কাছে আমি পেশ করেছিলাম। তো আমাদের তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আমাকে বললেন যে দেখো, আমরা ভালো করলেও তোমার প্রস্তাবটা অত্যন্ত সুন্দর প্রস্তাব হয়েছে। এই কোটা নিঃসন্দেহে একটা স্বাধীন দেশের জন্য প্রযোজ্য নয়, এটা ডিসক্রিমিনেটরি এবং নিঃসন্দেহে এটা একটা মানুষে একটা পার্থক্যের সৃষ্টি করে। তবে এইটা এখন আমরা করব না, কারণ আমরা যদি ভালো কিছু করি তাও যারা বিরোধী শক্তি আছে, তৎকালীন আওয়ামী লীগ, বিএনপি এবং যারা জামাতে ইসলামী সহ যারা আমাদের বিরোধিতা করতো, আন্দোলন করতো, বলে তারা আমরা ভালো কিছু করলেও একটা ইস্যু তৈরি করে, খারাপ কিছু করলে তো আর কোনো কথাই নাই। তো তুমি যদি এখন এটা ব্যবস্থা স্থিতিশীলতা আছে, সেই ব্যবস্থা থেকে যদি তুমি কোটাটা তুলে দাও, তাহলে পরে এই তারা একটা ইস্যু পাবে এবং তারা আমাদের বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম শুরু করবে। অতএব এই কোটা তোলার এই প্রস্তাবটা এখনই আমাদের দরকার নেই। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোটা প্রথা নিঃসন্দেহে মানুষের বৈষম্যমূলক একটা আচরণ, এবং এই বৈষম্যমূলক ব্যবস্থা একটা স্বাধীন দেশে থাকলে সেখানে অনেক নাগরিকই
ন্যায় বিচার থেকে বঞ্চিত হন, ন্যায় ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। এটা আমার নিজের ব্যক্তিগত ধারণা। এবং সেজন্য কোটা বিরোধী যে আন্দোলন হয়েছে তার ফলশ্রুতিতে বিগত আন্দোলনের সময়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোটা কিন্তু বিলুপ্ত করে দিয়েছিলেন। যেভাবেই হোক বিক্ষুব্ধ হয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা রিট পিটিশন করাতে হাইকোর্টের একটি বেঞ্চ এই পরিপত্র যেটা দিয়ে এই কোটা প্রথাকে বিলুপ্ত করা হয়েছিল সেই পরিপত্রটাকে বেআইনি বা আইন বহির্ভূত ঘোষণা করেন। এই ঘটনা থেকেই কিন্তু প্রকৃতপক্ষে আজকের যে আন্দোলন সংগ্রাম এটা শুরু হয়। এবং আবার কোটার বিরোধী যারা তারা আন্দোলন শুরু করে, তারা সংগ্রাম শুরু করে। এবং প্রথম দিকে এই সংগ্রাম হচ্ছে সেটা ছিল এবং সরকারও কিন্তু তাদের এই কার্যকলাপে কোনো বাধার সৃষ্টি করে নাই। এবং আমরা দেখেছি যে একটা শান্তপূর্ণভাবে তারা 2-3 ঘন্টা এক এক জায়গায় অবস্থান করত, তারপরে তারা চলে যেত। কিন্তু এই যে আন্দোলন সংগ্রাম তারা যে শুরু করলো, এর মধ্যে আমার যেটা ধারণা যারা সরকার বিরোধী আছেন তাদের মধ্যে কোনো শক্তি এটার সুযোগ নিতে চেষ্টা করলেন এবং তারা এই কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরের চেষ্টা করলেন এবং এবং একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হলো। এই সংঘাতময় পরিস্থিতিকে আরো জটিল করে তুলল যখন ছাত্রলীগ আর কোটা বিরোধীদের মধ্যে সংঘাতের সৃষ্টি হলো গত 2 দিন আগে। তো আমি যেটা মনে করি যে এদের যে দাবি, এই দাবির মধ্যে সারবত্তা আছে বলেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা 3 বছর আগে এটা কিন্তু বিলুপ্ত করেছিলেন, আগে যখন এই কোটা বিরোধী আন্দোলন হয় তখন। অতএব এটার মধ্যে সারবত্তা নেই এমন নয়। আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই যে সংঘর্ষ হওয়ার আগে তো আমরা বিভিন্ন মন্ত্রীদের থেকে শুনলাম যারা আন্দোলন করছে তারা রাজাকার, এরকম ইনডাইরেক্টলি অনেকে বলেছেন। আমি হয়তো উল্লেখ করতে পারবো নামগুলো। কিন্তু তাহলে এই ধরনের কথা কেন আসলো? আন্দোলন তো আপনিও বলছেন যে আমি সেদিকে আসতেছি যে আপনার এই যে উভয় পক্ষ থেকেই কিছু উস্কানিমূলক কথাবার্তা হয়েছে। ওই কেবলমাত্র মন্ত্রীরাই যে বলেছেন তা না, উভয় পক্ষেই উস্কানিমূলক কথাবার্তা হয়েছে। কারণ ওই যে বললাম প্রথম 2-3 দিন যে শান্তপূর্ণভাবে তারা অগ্রসর হচ্ছিল, ততক্ষণে এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরের জন্য অন্তর্ঘাতমূলক শক্তি এটার ভিতরে ঢুকে গেছে এবং তারা এই সুযোগে এই ইস্যুটাকে ব্যবহার করে কেবলমন্ত্রী ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকে তারা এই বিষয়টাকে একটা সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরের চেষ্টা করেছে এবং সেই প্রচেষ্টায় মূলত ছাত্রলীগ সহায়তাই করলো যখন তারা এই আন্দোলনকারীদের উপরে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলো। তো আমার বক্তব্য হলো যে এই রক্তক্ষয়ী সংগ্রাম আমাদের কারো কাম্য নয়, কিন্তু যখন সুপ্রিম কোর্ট এই পরিপত্র বাতিল করে হাইকোর্টের যে আদেশ সেটাকে স্থগিত ঘোষণা করলো, তখন আমার মনে হয় যে আমাদের যারা এই কোটা বিরোধী আন্দোলন করে তাদের ধৈর্য ধারণ করা উচিত ছিল যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের ডিসিশন না আসে। কারণ আইন, সর্বোচ্চ আদালতের যে রায় সেটাও কিন্তু আইন এবং সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে কিন্তু আইনের সৃষ্টি হয়। আইনের যে উৎসগুলো আছে সেই উৎসগুলো কেবলমাত্র আমাদের যে পার্লামেন্ট আছে, পার্লামেন্ট থেকেই যে কেবলমাত্র হয় তা নয়, কিন্তু
জি স্যার। এবং এই পার্লামেন্টেরও অনেক অ্যাক্ট এই বেআইনি ঘোষণা করে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট বেআইনি ঘোষণা করলে সেই অ্যাক্ট কিন্তু আর কার্যকরী হয় না। যেমন আমাদের সময় আমরা 4টে হাইকোর্টের বেঞ্চ বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থাপন করেছিলাম। সুপ্রিম কোর্ট আপিল বিভাগ আমাদের সেই আদেশটাকে, আমাদের সরকারের, জাতীয় পার্টি সরকারের সেই আদেশটাকে বেআইনি ঘোষণা করলো, এবং সেই কোর্টগুলো কিন্তু উঠাই নিয়ে আসতে হলো, সেগুলো আর থাকে নাই। তো সুতরাং আইন যেটা এখন এই যে রায়টা আপনার স্থগিত করা হলো, এর মধ্যে দিয়ে কিন্তু প্রাথমিক বিজয় সূচিত হয়ে গেছিল যারা কোটা বিরোধী আন্দোলনের। আমি মনে করি যে তাদের এই যে স্থগিত এবং আদালতের যে আপিল বিভাগের যে ব্যবস্থা, এটা পর্যন্ত তাদের যদি তারা একটু ধৈর্য ধরতে পারত, তাহলে কিন্তু এই সংঘাতময় পরিস্থিতি এড়ানো যেত। আবার এটাও ঠিক যে যদি এই আইনগত বিষয়টা, এটা আমাদের বুঝতে হবে যে একটা রায়কে আমি বিরোধিতা করতে পারি, সে রায়টা আমার অপছন্দ হলে আমি তার সমালোচনাও করতে পারি, কিন্তু উচ্চ আদালতের রায় যেটা, সেটা না মেনে কিন্তু কোনো উপায় নেই। সেটাকে সরকার বলেন, ব্যক্তি বলেন, যারই পক্ষে যাক, যারই বিরুদ্ধে যাক, সেটা মানতে হয়। তো সরকার কিন্তু এই কোটা যারা আন্দোলনকারী তাদের মূলত পক্ষেই গিয়ে তারা একটা আপিল বিভাগে তারা লিভ টু আপিল করেন, এবং আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের আদেশটাকে স্থগিত করে দেন। অতএব সরকার কিন্তু মূলত যে কাজটি আদালতের যে করেছেন, সেটা মূলত কোটা আন্দোলনকারীদের পক্ষে। কোটা বিলুপ্ত সেই পরিপত্র আবার নতুন করে কোটাকে বিলুপ্ত করে দেওয়ার পক্ষেই ছিল। সুতরাং আমি যেটা মনে করি যে সরকার কিন্তু কোটা বিলুপ্তির বিরুদ্ধে নয়, এবং সুপ্রিম কোর্টে যে বিষয়টি, সেই বিষয়টি আমার কাছে মনে হয় যে সুপ্রিম কোর্টে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন তিনি আশা করেন যে সুপ্রিম কোর্টে ছাত্ররা ন্যায্য বিচার পাবে। অর্থাৎ আশা করা যায় যে সুপ্রিম কোর্ট আবার কোটা পুনর্বহাল যে পরিপত্র, সেটাকে বাতিল করে দেবে, এবং হাইকোর্টের রায় বাতিল হয়ে গেলে কোটা কিন্তু উঠে যাবে। সুতরাং সরকার কিন্তু যে কাজটা করছে আইন আদালতের মাধ্যমে, সেটা কিন্তু প্রকৃতপক্ষে কোটা আন্দোলনকারীদের পক্ষেই করছে। কিন্তু এই যে আমি বললাম ইতিমধ্যে যে এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনকে রূপান্তরিত যে অন্তর্ঘাতমূলক শক্তি ঢুকে গেছে, আর ছাত্রলীগ যে কাজটা করলো, এই দুটো উভয় মিলে আজকে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটা আপনি অত্যন্ত সুন্দরভাবে স্যার আপনার মনে হয় সমস্যা হচ্ছে, সুরাহা হবে, দ্রুত সুরাহা হবে, এবং আমরা আর কোনো রক্তক্ষয় আমাদের এই পবিত্র মাতৃভূমিতে দেখতে চাই না। কারণ আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বহুত রক্ত ঝরিয়ে, এই যে এখানে যারা আছেন তাদের প্রায় সকলেই মুক্তিযোদ্ধা, তারা অনেক রক্ত ঝরিয়েই কিন্তু আমরা বাংলাদেশটাকে অনেক ধন্যবাদ, স্বাধীন করেছি জাতির জনক বঙ্গবন্ধু রক্ত দিয়ে। কিন্তু এখন সেই বেশিরভাগ রাজাকার হয়ে গেল, মনে করি যে মানে এত বেশি রাজাকার কিভাবে বাংলাদেশে হলো 52 বছরে, সেটা আসলে অনেকের রাজাকার তো কেউ কোনো হয় নাই, রাজাকার আর হবে কেন? স্বাধীন দেশে আমাদের রাজাকার হতে পারবে না, আর কেউ মুক্তিযোদ্ধা হতে পারবে না,
কেউ রাজাকার রাজাকারও হতে পারবে না। হ্যাঁ, কিন্তু রাজাকার যা হওয়ার তা আমি হয়ে গেছে এবং মুক্তিযোদ্ধা যারা হওয়ার তারা হয়ে গেছে। তার আমরা হয়ে গেছে। যারা মুক্তিযুদ্ধ করেছি এটা আমাদের একটা গর্ব যে আমরা এমন একটা প্রজন্মে এসেছিলাম। এই যে আব্দুল সালাম আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি আমরা একসঙ্গে কাজ করেছি, তখন সে ছাত্রলীগের বিশিষ্ট নেতা ছিল এক সময়। তো আমরা একসঙ্গেই কাজ করেছি। তো আমরা দেখেছি যে আমাদের এইটাই গর্ব আমাদের এই প্রজন্মের যে আমরা মুক্তিযোদ্ধা। এবং রাষ্ট্রপতি হতে পারবেন, কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন, কেউ এমপি হতে পারবেন, কিন্তু নতুন করে কেউ মুক্তি পারবেন না। আমরা সেই অনেক মুক্তিযোদ্ধা, অনেক সেই ধন্যবাদ গর্ব শেখ শহীদুল আমাদের ইসলাম, রয়েছে। আপনাকে শুনবো আবারও। জি।